আমরা সবাই চালাক, কিন্তু প্রশ্ন হলো কতটুকু, অথবা আমরা সবাই বোকা, এখানেও প্রশ্ন কতটুকু। দেখেন, আমি আপনাকে বোকা বানাইতে পারুম একবার, দুইবার, তিনবারের সময় কিন্তু আপনি বুঝা ফেলাইবেন। আর আপনি কেন বোকা হচ্ছেন? আপনি আমাকে বিশ্বাস করছেন, বিশ্বাস করে বোকা হইতেছেন। আমি কিন্তু অপরাধী এখানে। আপনি যে বিশ্বাস করছেন এটা তো অপরাধ না। আপনি আমাকে বিশ্বাস করছেন কারণ আপনার ইমান ঠিক আছে, আপনি মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করছেন। কিন্তু আমি আপনার বিশ্বাসটা ভঙ্গ করতেছি, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে চাতুরতা করতেছি, বা আপনাকে বোকা বানাইতেছি, অথবা আপনাকে চোদু বানাইতেছি। বনিয়ামিন বলে না, চোদু জনতা। আমি সেই চোদু বানাচ্ছি আপনাকে। চোদু খারাপ অর্থে না ভাই, এটা হলো দেশীয় ভাষা। আমার দেশেও বলে রে হাতে কি চোদু বানাইছে তুই। চোদু মানে চোদু বনিয়ামিনের ভাষায়। দেখেন, আসলে মানুষ কিন্তু চোদু না, কিন্তু মানুষ বুঝতে পারে। হয়তো প্রথম আপনাকে বিশ্বাস করবে, দ্বিতীয়বার বিশ্বাস করবে, থার্ড টাইম যখন দেখবে যে না, আপনার কথা তো ঠিক না, আপনি বেঠিকে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না। আর বিশ্বাস না করলে মানুষের কি হয় জানেন? মানুষ 5 ফিট উপর থেকে পড়া যায় মাটিতে, মাত্র 5 ফিট উপর থেকে। গাছের থেকে পড়া মানুষ আবার সোজা হয়ে দাঁড়ায় যায়। বিল্ডিং থেকে পড়লেও দেখবেন হাত পা ভাঙলো, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে। কিন্তু এই যে 5 ফিট বললাম, ওইখান থেকে পড়লে আর দাঁড়াইতে পারে না। সে 5 ফিট কি জানেন? মানুষের হাইটের এই যে চোখটা, চোখ থেকে মাটি পর্যন্ত ধরে নেন গড়পড়টা 5 ফিট। এই চোখ থেকে যদি পড়া যায়, এই মন থেকে, মন কিন্তু 4 ফিটের জায়গা, এই মন থেকে মানে এই 4 ফিট থেকে যদি পড়া যান, আর কোনোদিন উঠা দাঁড়াইতে পারবেন না। তার কাছে, ওই মানুষটির কাছে, ওই মানুষটির কাছে আপনি সারা জীবনের জন্য একটা ঘৃণার পাত্র। হ্যাঁ, ঘৃণার পাত্র। আর ঘৃণা নিয়ে আপনি একই ছাদের নিচে বসবাস করতে পারবেন না। তার চেয়ে বরঞ্চ দুজকে যায় থাকা ভালো। দুজক খানা হয়ে যায় তো ওই সংসার, যে সংসারের মধ্যে বিশ্বাস হারায় যায়, যে সংসারের মধ্যে একজনের প্রতি আরেকজনের ঘৃণা থাকে। টিকে না ভাই, সেই সংসার টিকে না। আমাদের সিনেমার একটা সংসার ছিল এরকম, আমি নাম নেব না, উনি পৃথিবীতে নাই। উনি অনেক বিখ্যাত শিল্পী। ওনার বাসায় যখনই যাইতাম, ওনার রুমে বসতে হইতো, আবার দেখতাম ওনার ওয়াইফের রুমে ওনার ওয়াইফের ফ্রেন্ড আসতেছে, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু। আবার ওই অভিনেতার রুমে আমরা যে আড্ডা মারতাম, এখানেও ছেলে মেয়ে সবাই আসতেছে, আড্ডা মারতেছি। কিন্তু ওইখান থেকে এখানে দূরত্ব মাত্র 10 হাত, ওই রুম থেকে এই রুমের। কিন্তু ওদের মনের দূরত্ব ছিল হাজার হাজার মাইল, যার জন্য ওই সংসারটা টিকে নাই। আমরা যখন চলে আসতাম না, তারা যার যার রুমে ঘুমাইতো। এটাকে সংসার বলে? সংসার বলে না। যাই হোক, এতগুলো কথা কেন বললাম জানেন? আপনারা বুঝা ফেলাইছেন আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান, হ্যাঁ, ওনার নাম ডাক্তার জাহিদুর রহমান। ওনার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা আছে, যেমন ভক্তি শ্রদ্ধা আছে আমার ইলিয়াস হোসেনের প্রতি, পিনাকি ভট্টাচার্যের প্রতি। পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন সেফ জোনে থাইকা দেশের জন্য গত 16 বছর অনেক কিছু করছে, কিন্তু সেফ জোনে ছিল। আর ডাক্তার জাহিদুর রহমান দেশের ভিতরে ছিল ভাই, এই দেশের ভিতরে অনেক রিস্কে ছিল, অনেক প্রতিবাদ করছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ওনার বলিষ্ঠ কণ্ঠ যদি আপনারা শুনতে চান, ওনার অতীতের ভিডিও গুলা দেখেন। আওয়ামী লীগের আমলেই দেশের ভিতরে থাইকা উনি এইসব বক্তব্য যে দিত না, আমি ভয় পাইতাম, আমি আসলেই ভয় পাইতাম। আমি একবার একজন অবসরপ্রাপ্ত এক ডিআইজি সাহেবকে, উনি আমার খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, উনি কি দেশের বাইরে? কারণ আমার বিশ্বাস হইতো না ডাক্তার জাহিদুর রহমান এই দেশে থাইকা আওয়ামী লীগের সমালোচনা করতো, শেখ হাসিনার সমালোচনা করতো ভাই। যার জন্য আমি বলছি উনি কি দেশে না দেশের বাইরে। তারপর ওই ডিআইজি সাহেব জানাইলো আমাকে যে না, উনি দেশের ভিতরে। চিন্তা করেন ওনার সাহসটা, কলিজা আছে ভাই। আর ওই কলিজাটা এখন জৈলা পুরা ছাই হয়ে যাইতেছে ওনার। হ্যাঁ, ওনার কলিজা জ্বলতেছে, শুধু তার জ্বলতেছে না, আনা নাসরিন ওনার কলিজাটা তো জৈলা পুরা ছাই হয়ে যাইতেছে ভাই। পরকিয়া প্রেমে যদি পড়ে কেউ, হ্যাঁ দেখেন, যৌন জেলাস খুব খারাপ জিনিস তো ভাই। এই যে আনা নাসরিনের কাছে এটা একটা পুরো যৌন জেলাস না, যে তার হাজবেন্ড অন্য একজন নারীর সঙ্গে খোলামেলা, বুঝেনি তো তখন কলিজার ভিতরে কেমন লাগবে একবার ভাবেন তো। আপনি নিজে চিন্তা করেন যে আমার প্রেমিকা একজনের সাথে এরকম, বা আমার স্ত্রী আরেকজনের সাথে এরকম, বা আপনি নারী হয়ে চিন্তা করেন যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে, ভিতরে লাগবে না ভাই? এই জন্য বলছি কলিজা পুরা ছাই হয়ে যাইতেছে। দেখেন, অনেকে এসব বলে যে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কেন নাক ঘামান। আমি ভাই নিজেই বলি, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো একদমই উচিত না। আমার ভিডিও যারা দেখছেন, আমি এই কথাটা বহুবার বলছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব হয়, ওর মধ্যে কখনই যাবেন না। গেলেই আপনি বিপদে পড়বেন এবং আপনিই পরে কলঙ্কিত হবেন, আপনাকেই দোষী করা হবে। এই কথাটা আমি কিন্তু বলি মাঝে মাঝে। কিন্তু
ব্যক্তিগত ব্যাপার তো সেইটাই, যেটা ব্যক্তি আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু কোনো ব্যক্তি এসে যদি সোশ্যাল মিডিয়া এটা প্রচার করে, তার নিজের ঘরের খবর বাইরে দিয়ে দেয়, তখন তার এটা ব্যক্তিগত হয় না, এটা ব্যক্তির মধ্যে ছড়ায়া যায়। তো যার জন্য অন্যরা সেটা নিয়ে কথা বলে। দেখেন আজকে এই জাহিদ সাহেবের সংসারের সাথে জড়ায় গেল ইলিয়াস হোসেন সাহেবও, ওনাকেও জড়ায় ফেলছে, একটা মামলা করতে গেছে। কতটা দুঃখজনক দেখেন, এই জাহিদ সাহেব, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য একটা নতুন দেশের জন্য কি লড়াইটা না করছে। 15-16 মাসেই দেখেন কতটা বদলা গেল। সেই যোদ্ধার নামে মামলা করতে গেল, আরেক যোদ্ধার ওয়াইফ মানে আনা নাসরিন মামলা করতে গেছে বা করছে, এরকম একটা কিছু। এটা নিয়ে ইলিয়াস হোসেন সাহেব বলছে, সাবধান, কর্ম চলতেছে, মানে ভিডিও বানাইতেছে, একেবারে ল্যাংটা করে ছাইরা দিবে। হ্যাঁ, উনি খুব জিদি লোক, তো রাগী লোক। আর রাগ করবে না কেন ভাই? ওনার কি দোষ? উনি তো ভাই এটার সাথে জড়িত না, জড়িত করছেন আপনারা। আনা নাসরিন, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা রেখেই কথা বলতেছি। শুনছি আপনি আবার শর্ট ফিল্মের সাথেও জড়িত ছিলেন, আমাদের মিডিয়া তো জড়িত ছিলেন। যাই হোক, যেভাবেই থাকেন, আমি জানি আপনি এই মুহূর্তে ভালো নাই, আপনি অনেকদিন যাবতীয় এলোমেলো। এই ঘটনাটা কিন্তু এই 2-3 সপ্তাহ বা 2-3-4 মাসের না ভাই, 2-3-4 বছরের ঘটনা, অনেক পুরনো ঘটনা এটা। কিন্তু জাহিদ সাহেবের এই সংসারের ঘটনাগুলা বুঝছেন, শুধু উনাদের মধ্যে সীমাবদ্ধ প্রথম ছিল না, দুই পরিবারকে এটা ছুঁয়ে গেছে ভাই। ওনাদের এই সংসারের আগুন কিন্তু নতুন কিছু না, কিন্তু এমন না যে 1 মাস 2-3 মাস আগের ঘটনা, 2-3 বছর পুরনো ঘটনা। তার মানে কতদিন যাবৎ এই আগুনে পুড়তেছে, খেয়াল করছেন? দেখেন জাহিদ সাহেবের শ্বশুরও হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে যাইতে হয়েছে এই ঘটনা শোনার পর। এই ঘটনা সবাই জানা গেছেন, এই ঘটনা এখন আর খুলে বলার কিছু নাই, খুলে বলতেও ভালো লাগতেছে না। তারপরও বলবো, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, ওনার বড় ভাই যার সাথে ঘটনা, ওনার বড় ভাই স্বামী ওসমান থাকলে ভালো হইতো। হ্যাঁ, রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারতো। রুমিন ফারহানা সবসময় বলে, রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই, স্বামী খুঁজা পায় নাই, একজন ত্যাগী নেত্রী উনি। আর এই ত্যাগী নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত। কোন টাইমে জড়িত, কোন টাইমে এই কলঙ্কটা প্রকাশ পাইলো? যে টাইমে বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন, না ভাই, এত বড় একটা দল অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে মাঠের রাজনীতিতে। এটা তো বুঝতে পারেন, এটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি, এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে পিনাকিদা জড়াইলো, ইলিয়াস হোসেন জড়াইলো। পিনাকিদা একটা স্ট্যাটাস দিছে, ইলিয়াস হোসেন তো আবার একটা স্ট্যাটাস দিছে। আবার ওই স্ট্যাটাসটা দেখেন আনা নাসরিন শেয়ার করে। ইলিয়াস হোসেনের যে কোনো স্ট্যাটাস আনা নাসরিন তার পেজে শেয়ার করে। তার মানে কি, এই আনা নাসরিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তো ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে, কারণ উনার ওই মনের ক্ষোভগুলা, জ্বালাগুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না। উনার হাজবেন্ড উনাকে পাগল বানাইবার জন্য উনার বোনদেরকে, উনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে, তার মানসিক প্রবলেম। সে আবুল তাবুল বকে। আবুল তাবুল বকে মানে ওই যে লিঙ্ক আছে যে একটা, ওই লিঙ্ক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায়। উত্তর দিব কি? কিন্তু উত্তর একটা আদায় করছে, বুঝাই যায়। নাইলে উনি এই কথা কেন বলবেন? কি কথা বলছে? যে আমার স্বামীকে ব্ল্যাকমেইল কইরা কেউ একজন তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে, মানে তাকে শিখাইয়া দেয় এইটা এইটা বলতে হবে। এই ধরেন আমি বিএনপিকে ভালোবাসি, এটা বলতে হবে। আমি জামাত ইসলামকে ঘৃণা করি, এটা বলতে হবে। আমি ইসলাম মানি না, এটা বলতে হবে। আমার স্বামীকে দিয়ে এগুলো বলাবার চেষ্টা করা হচ্ছে। মানে উনি এরকম কিছুই তো বুঝাইছে, তাই না? আর জাহিদ ইসলাম ওনার বউরে কি বুঝাইছে? যে আমার ইয়াংকালের অনেক আগের বান্ধবীর সাথে একটু টেম্পো চালাইছিলাম, ওই টেম্পোর ভিডিওটা আছে একজন নেত্রীর কাছে বা কারো কাছে, এরকম বুঝাইছে। আমাকে সে ব্ল্যাকমেইল করতেছে। তাহলে এখন আনা নাসরিনের কি করা উচিত ছিল? সরাসরি চলে যাওয়া উচিত ছিল থানায়। থানায় যাওয়া উচিত ছিল না ভাই? আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না? যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমি মেনে নেব, ওই কষ্ট আমার, ওনার এটা অতীতের ব্যাপার, ওনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই। কিন্তু উনি ওই পথে যান নাই। উনি কোন পথে গেলেন? ভয়াবহ এক পথে চলে গেল। ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল। ইলিয়াস হোসেনের নামে মামলা করবে। তার নামে মামলা তার বউ করতেছে, যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জাহিদ, তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে? আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না, ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে। এখন ভিপিএন দিয়ে দেখতে হবে। পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে। কারা বন্ধ করলো? হায় হায়, কোন অবস্থায় নিয়ে ঠেকাইছে জুলাই নায়কদেরকে। দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে। সময় বদলায়, আমরাও বদলায় যাই। একদিন আমিও ভিলেন হয়ে যেতে চাই। হ্যাঁ, আমিও ভিলেনের পথে যাব ভাই। বাংলাদেশের মানুষ চোদু না। কে কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি। চোদু মনে করার কোনো কারণ নাই ভাই, কোনো কারণ নাই। যাই হোক,
এবার অন্য কথায় এসে ভিডিওটা শেষ করে দেই। আমাদের ডক্টর ইউনূস স্যার পিআর সিস্টেম চালু করে দিছে। হ্যাঁ, অলরেডি কিন্তু চালু। দেখেন, বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 1 জন, এনসিপি থেকে 1 জন, বড় দল থেকে 2 জন। এটাই তো পিআর সিস্টেম। বিদেশ চলে গেছে। কোথায় নিয়ে গেছে? জাতিসংঘের একটা সমাবেশে। কেন নিয়ে গেছে? এইটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা পড়ছে, যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে, ওরা ঘুডুর ঘুডুর করবে, নিচে নিচে টেম্পো চালাবে, ওরা ষড়যন্ত্র করতেছে, যার জন্য 3 দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে। না ভাই, এগুলো হলো চোদু কথাবার্তা। দেখেন, আপনার আমার চেয়েও বড় টেনশন কার জানেন? শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, ডক্টর ইউনূস স্যারের। এটা মাথায় রাখেন। 1000 না, 2000 না, কয়েক হাজার, অনেক অনেক। সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে। উনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে, বিদেশে আছে কিনা জানি না। উনার তো টেনশন সবচেয়ে আগে। কেন আগে? শেখ হাসিনা তো সরাসরি বলে, এই যে মেট্রিকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইলো, এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে টেনশনটা কার? টেনশনটা কার? রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন, কোথায় নিয়ে ঠেকায় আপনাদের দেখবেন। কোথায় যায় পড়েন? হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। যে যা ভাবতেছেন তা না। অনেকে আমরা বইলা ভালাই, কোথায় কোথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে, মিলিটারি এক্ষুনি চলে আসবে। কোনোদিন এসব মাথায় ঢুকায়েন না। এই দেশে এই ধরনের ঘটনা হবে না। কেন হবে না জানেন? জাতিসংঘে আমাদের দেশের আর্মি ভাইরা, আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে। ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই, এখানে 10 বছর চাকরি করে ওই বেতন পাবে না। ওইখানে 2-3 বছর থাকলে যে বেতনটা পায়, ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে, নিজের গ্রামের বাড়ির ভাঙা বাড়িটাকে পাকা করতেছে। এটা মাথায় রাখেন। এই দেশে আর্মি কোনো গুডুর গুডুর করলে জাতিসংঘে থেকে সবাইকে পাঠায় দিবে। আর যাদেরকে পাঠায় দিবে তাদের হাতের নিশানা তো জানেন কেমন। বিদেশের থেকে নিশানা ঠিক করে আসতেছে। ওই নিশানা কার বুকে ঠেকায় দিবে এটা কি ভাইঙ্গা বলতে হবে? আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন, আমি আপনারা ছাইরা দেবো? এত ক্ষমতার লোভ কেন আপনার? এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই? অবশ্যই জিজ্ঞাসা করবে। বিডিআরের হত্যাকাণ্ডের পরে কিছু ভয় শুনেন নাই? শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই, যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁড়া মারছিল। এরকম সাউন্ড পান নাই? অডিও বার্তায় পাইছেন তো? তাহলে ওটা মাথায় রাখেন। বিবেক আর বিচার করবেন। বিচার হয় ভাই বিবেক দিয়া, বিবেক ছাড়া বিচার হয় না। ওই বিবেককে জাগ্রত করতে হবে, বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু। বিদায় নেবেন আগে শুধু এইটুকু বলবো, আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেবকে। শামীম ওসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন। উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই, স্বামীর সংসারে যায় নাই, ত্যাগী নেত্রী। এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে, ভাই ব্রাদার আছে না? আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন। কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দলের বদনাম হবে। যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির, যেমন বদনাম হয়ে গেল আনা নাসরিনের, এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন, পিনাকি, আমি, অনেকেই। চিন্তা করেন কোথার থেকে শুরু আর কোথায় যায় শেষ। কিন্তু এই শেষটা জানলো, এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না। কিন্তু মাথায় রাখবেন, অশুভ কিছু হবে না। এই যে 3 দল থেকে 3 জনকে নিয়ে গেছে, কোনো বুড়ুর বুড়ুর করার জন্য না, কোনো ষড়যন্ত্র করার জন্য না, কোন রকম কিচ্ছু না ভাই। এটা কি জানেন? ওই যে বিচার, হ্যাঁ, ওই বিচার নিয়ে কথা বলবে জাতিসংঘের সাথে। 3 দলের 4 নেতাকে নিয়ে গেছে। 3 নেতা বাংলাদেশ থেকে গেছে, আরেক নেতা বিদেশ থেকে এসে জড়িত হবে। আর বিদেশ থেকে যে আসবে সে তারেক রহমানের কোন বার্তা ওনার কানের কাছে বলবে। হ্যাঁ, বিদেশ থেকে যে আসতেছে ওনার কানের কাছে বলবে যে তারেক সাহেব এই কথাগুলা বলছে। আর সব কথা শেষ কথা কি জানেন? সবাই এক জায়গায় আসবে, জুলাই সনদ ঘোষণা হবে, পিআর সিস্টেম নির্বাচন হবে, বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে। আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতে যাইতে হবে, মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে, সবাইকে মিলা। তাইলে সবারই ইজ্জত রক্ষা হয়। আইন যা বলবে তাই, এই পথেই যাইতে হবে। আর না হয় হ্যাঁ আর না ভোট, বাস শেষ। ওই একই জায়গায় আসবে। এক হয় মাননীয় বিচারপতির কাছে, আর না হয় এই যে আমরা আম জনতা। এখানে মাননীয় লাগাবার দরকার নাই, আম শব্দ লাগাই দেন। আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে। আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে, এবং সেই পথেই যাবে। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।